আপনি যখন বিদেশি কোনো কোম্পানির সাথে চুক্তি করছেন, আমাদের একটা ভয় লাগে যে এই ডিলটা আসলে কি? একটা বিশাল সংখ্যক মানুষের কনসার্ন, আমরা যে আতঙ্কিত হচ্ছি, আমরা যে সন্দেহ করছি, আমরা যে জানতে চাচ্ছি এখানে আসলে কি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই এই চুক্তির সত্যগুলো আপনার সামনে আনছে না। রাজনৈতিক দলগুলি তারা এর বিপক্ষে এই কারণে তারা বলতেছে যে লোক আপনারা একজন ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা এখানে টেম্পোরারিলি আসছেন, আপনারা কেন এরকম 30 ইয়ার্স এর কন্ট্রাক্ট কেন সাইন করবেন? আপনি শুধুমাত্র একটা মুখরোচক একটা বিচার প্রদানের মাধ্যমে বা যে দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে এই ধরনের একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভাবছেন যে আপনার রাষ্ট্রকে ফিউচার এই জালিমদের থেকে সুরক্ষিত করা গেল। দ্যাটস হোয়াট দ্য প্রবলেম। আমরা যখন বলি যে ধর্ম, আল্লাহ এবং রসুল, দ্যাট শুড বি প্রোটেক্টেড, যে আপনার এগুলো কারো কটাক্ষের বিষয়বস্তু হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। আজকে আমার অতিথি জনাব মোহাম্মদ ইসলাম। উনি একজন দায়ী, অ্যাক্টিভিস্ট এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। আসসালামু আলাইকুম ইসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন রাহমাতুল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাযাকাল্লাহ খাইর, আপনার সময় নিয়ে আসার জন্য আমাদের আজকের এই পর্বে। আমরা অতি কৃতজ্ঞ। আপনি অনেক দূর থেকে আসছেন, অনেক টাইম নিয়ে আসছেন। ইসলাম ভাই, আমরা লাস্ট কয়েকটা এপিসোডে বাংলাদেশের যেই আপনার গণঅভ্যুত্থানের পরে দেশের মানুষের বিভিন্ন যে আশা-আকাঙ্খা, তার যে বাস্তবতা, এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করতেছিলাম। তো আজকে আমরা স্লাইটলি ডিফারেন্ট। আমরা রিসেন্টলি আপনার লাস্ট 2-3 উইকস যাবৎ দেশের মধ্যে যে পলিটিক্যাল ইভেন্ট গুলি হইতেছে বা বহুল আলোচিত কয়েকটা ব্যাপার, সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ করতে চাই। তার মধ্যে ১ম এ যে ব্যাপারটা হলো সেটা হলো যে আপনার আমরা জানি যে চট্টগ্রামের একটা পোর্ট বিদেশি একটা কোম্পানিকে ম্যানেজ করার জন্য একটা চুক্তি করা হইছে সেই ব্যাপারে। দ্বিতীয়ত আমরা আলাপ করব যে সম্প্রতি আমরা জানি যে আ ফ্যাসিস্ট শেখ হাসিনা তার যে বিচারের যে রায় এসেছে গত ১৭ নভেম্বর, সেই ব্যাপারে যে এই বিচার বাংলাদেশের দেশের মানুষের, আমরা জানি পিপল আর ভেরি হ্যাপি, সাম পিপল আর ভেরি হ্যাপি। কিছু মানুষ বলতেছে এটা ঠিকমতো জাস্টিস হয় নাই। সো এই ব্যাপারে একটু খুঁটিনাটি আলাপ করব। শেষের দিকে আমরা আলাপ করব যে আমরা জানি সম্প্রতি একজন বাউল সম্প্রদায়ের মানুষ, আ আ উনি আল্লাহ এবং আ ইসলাম ধর্মকে নিয়ে কিছু কটাক্ষ করেছেন এবং এই ঘটনার ফলশ্রুতিতে উনাকে অ্যারেস্ট করা হইছে এবং এই ব্যাপারে আমরা দেখতেছি দেশের বামপন্থী বা সেকুলাররা তার সাইডে অবস্থান নিছেন এবং আমাদের দেশের যে ইসলামিক মাইন্ডেড মানুষ যারা, তারা এই ব্যাপারে অনেকটা ক্ষুব্ধ। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ইসলাম ভাই, যে ১ম যে ব্যাপারটা সেটা হইতেছে, আমরা জানি যে সম্প্রতি আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা চট্টগ্রামের একটা পোর্ট বলতেছে যে আমাদের দেশের মধ্যে সেই স্কিল আমাদের মধ্যে নাই। এইজন্য তারা ডিসাইড করছে বা there is অনেক ধরনের করাপশন আছে। তারা বলতেছে যে এই পোর্টের যে ম্যানেজমেন্ট, তার জন্য তারা বিদেশি একটি কোম্পানির সাথে ৩০ বছর একটা চুক্তি করছে। আ এর পক্ষে বিপক্ষে অনেক ধরনের অভিমত আছে। আ আমরা জানি যে APM ফাউন্ডেশন নামে একটা কোম্পানির সাথে সেই চুক্তিটা হয়। এর মধ্যে আ চুক্তির অনেক ব্যাপারগুলি এখনো দেশের মধ্যে ট্রান্সপারেন্ট না। কিছু মানুষ এই ব্যাপারটা ক্রিটিসাইজ করতেছে। তো এই ব্যাপারে আমি আপনার অভিমত জানতে চাইবো বা আপনার এনালিসিস জানতে চাইবো। জি, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ ৩ টাই গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশে obviously আ প্রতিদিনই আপনার নতুন কোন বিষয় আসতেই থাকে জি, জি। বাংলাদেশের সোশিও পলিটিক্যাল এরিনাতে। আ বা যেটা আপনার ওই বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে দিয়ে যেটা বলছেন, এখন একটা এই ফরেন একটা কোম্পানিকে এটা ম্যানেজমেন্টের জন্য দিয়ে দেওয়া ৩০ বছর অধিক সময়ের জন্য। নাও আপনি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, সো এটা ধরেন ভালো কাজ বা মন্দ কাজ এই ধরনের কোন কিছুতে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। যদি ধরেন কেউ মনে করে যে আমরা ম্যানেজ করতে পারছি না বিষয়টা, এত বড় একটা ইনস্টিটিউশন, এখানে বিভিন্ন রকমের অভিযোগ আছে। তাদের এই সরকার পক্ষের বর্তমান সরকার পক্ষ বা তাদের সাপোর্টার পক্ষের যেটা মূল দাবি ওটা হচ্ছে এই বন্দরগুলো আপনার প্রচন্ড রকমভাবে দুর্নীতিপরায়ণ এবং এখানে কোন রকমের কাজ আদায় করা সম্ভব না এবং দীর্ঘায়িত হয়। এবং এই কারণে বিদেশি কোম্পানির কাছে দিলে আপনার হ্যান্ডলিং থেকে নিয়ে ব্যবস্থাপনা থেকে নিয়ে সবকিছু এফিশিয়েন্ট হবে এবং আ সবকিছু আপনার
মোর বাংলাদেশের জন্য মোর বেনিফিশিয়াল হবে। এখন ওই ক্ষেত্র থেকে আপনি যদি দেখতে যান তাইলে আপনার মনে হবে ওকে দ্যাটস ফাইন যে আপনি কোনো বাংলাদেশে তো অনেক কিছুই আপনি বিদেশি কোম্পানি দ্বারা পরিচালনা করছেন। আপনি জানেন যে গ্রামীণফোন থেকে নিয়ে অনেক কিছুই বিদেশি কোম্পানি অ্যাফিলিয়েটেড এবং আ অনেক প্রতিষ্ঠানই বিদেশি কোম্পানি পরিচালনা করছে এবং বিভিন্ন দেশে এভাবে হয়ে থাকে। নাও দ্যাটস এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আপনি দেখতে পারেন। এবং আপনার কোন প্রতিষ্ঠান যদি সত্যিকার অর্থেই কোন রকমের কাজ না করে এবং বিভিন্ন ধরনের প্রবলেম এখানে দেখা দেয়, তাহলে আপনি যদি মনে করেন যে বিদেশি কোনো কোম্পানির কাছে দিয়ে এটাকে এফিশিয়েন্টলি আপনি রান করতে পারবেন, দ্যাটস ফেয়ার এনাফ। নাও যেটা আমাদের দেখতে হয় ওইটা হচ্ছে আপনি বিষয়টাকে কনটেক্সট এ যদি দেখেন। এখন কনটেক্সট এ দেখলে আপনি দেখেন যে একটা বিশাল সংখ্যক মানুষ এই চুক্তির বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে? প্রথমত এই চুক্তির যখন কোনো বিদেশি কোম্পানির সাথে কোনো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হ্যান্ডলিং এর চুক্তি করা হয়, তখন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দীর্ঘ ঔপনিবেশিক শাসনামল বলেন বা আপনার যে সেই এই ব্রিটিশদের হাতে এই বাংলা এবং ভারতবর্ষের শাসন হারানো থেকে নিয়ে বলেন, আমাদের একটা যে আকাশে ওই সিঁদুরে মেঘ দেখলেও আমাদের ভয় লাগে। সো দ্যাটস এ গিভেন থিং। আপনি যখন বিদেশি কোনো কোম্পানির সাথে চুক্তি করছেন, আমাদের একটা ভয় লাগে যে মানি ও এই ডিলটা আসলে কি? হুম, হুম। কারণ ঔপনিবেশিকরা এভাবেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা obviously আমাদের সময়ে ঔপনিবেশিকরা এভাবে যায় না বা তারা অন্যভাবে আপনার আ ওই ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাট দ্যা প্রবলেম ইস আমরা এই ধরনের কিছু দেখলে আতঙ্কিত হই এবং আমরা জানতে চাই আসলে এটা কিসের চুক্তি বা কি হচ্ছে এখানে। এখন দেখেন এই যে মানুষের একটা বিশাল সংখ্যক মানুষের কনসার্ন, আমরা যে আতঙ্কিত হচ্ছি, আমরা যে সন্দেহ করছি, আমরা যে জানতে চাচ্ছি এখানে আসলে কি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই এই চুক্তির সত্যগুলো আপনার সামনে আনছে না। হ্যাঁ? সো ধরেন এখনকার যে সংস্কার ব্যবস্থা তাদের ওয়ান অফ দ্য মেইন দাবি হচ্ছে তারা গণতন্ত্রের সংস্কার করবে, আপনার রাষ্ট্রের সংস্কার করবে, মেরামত করবে। এখন আপনি যদি এখানে ট্রান্সপারেন্সি একটা বড় একটা ইস্যু। এখন আপনি বলতেছেন যে দ্যাটস রাইট, ইয়া। আপনার ভাষ্য অনুযায়ী যে আপনার ভাষ্য অনুযায়ী হুম, the reality is যে হুম। তারা যদি সেই ক্লজ গুলি যদি জনগণের সামনে পেশ না করে, তাহলে সেই ট্রান্সপারেন্সিটা হচ্ছে না এবং অন্যদিকে মানুষের মনে যে সন্দেহ এটা আরো বাড়তেছে। দ্যাটস রাইট। সো আপনি যে বলছেন আমরা সংস্কারের জন্য এসেছি, সংস্কার করছেন। এখন দেখেন আমি গণতন্ত্রের পক্ষের লোক নই, কিন্তু আমি যদি তাদের ভাষ্যমত দেখি, গণতন্ত্র অনুযায়ী আপনি ওয়ান অফ দ্য যে কোর ফাউন্ডেশনাল থিং হচ্ছে আপনি মানুষের আ জ মানুষের মতামত শুনবেন, জনমত শুনবেন, তারা কি বলতে চায় এবং তাদের মতামতকে উপেক্ষা করবেন না। হুম, হুম, এখন দেখেন আপনি দেশের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট চুক্তি একটা ফরেন কোম্পানির সাথে করছেন, মানুষ কিছুই জানে না। মানুষ এটার বিরোধিতা করছে কিন্তু আপনি কেয়ার করেন না যে তাতে আমার কি? মানুষ বিরোধিতা করতেই পারে। আমি ভালো বুঝি। সো আপনি যে বলছেন আপনি গণতন্ত্রের সংস্কার করছেন, সো সেই একই মেন্টালিটি, সেই একই মাইন্ডসেট যে আমি দেশের জন্য ভালো বুঝি। I don't care about জনগণ। জনগণ কি চায়? জনগণ কি বুঝে রাষ্ট্রের? হ্যাঁ? সো I don't care about them। তাদের যে এই কনসার্ন বিদেশি কোম্পানির সাথে চুক্তি করার, এই যে সিক্রেসি রাখা আপনার যে মানি ওভারনাইট চুক্তি সম্পন্ন করে ফেলা, চুক্তির শর্তগুলো মানুষের কাছে পেশ না করা এবং যে খুব দ্রুততার সাথে বন্ডের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষর করে ফেলা। These are মানুষকে স্বাভাবিকভাবে আপনার কনসার্ন করতে আসলে কি হচ্ছে? তারা কি চাচ্ছে? কেন এই ধরনের কাজ করছে? এই যে আ মানুষকে না জানিয়ে। এখন দেখেন এই যে গণতন্ত্রের সংস্কার বলে যাওয়া লোকগুলো নিজেরাই এগুলো কেয়ার করে না। অ্যাজ ইফ মানুষের কনসার্ন এর কোনো ভ্যালিডিটি নেই, মানুষের কোনো মতামতের মূল্য নেই। সো হোয়াট? আপনারা বুঝেন না রাষ্ট্র কিভাবে চলবে এগুলো আপনাদের বিষয় না। ওই যে বন্দর কিভাবে চলবে এগুলো আপনাদের বিষয় না। আপনারা চুপ থাকেন। যে আমরা ভালো বুঝি। সো দিস ইস হোয়াট দ্য মেন্টালিটি তারা বিরোধিতা করছিল হাসিনার আমলে, ইজন্ট ইট? যে হুম, হুম, হাসিনা রাষ্ট্রের নাগরিকের মতামতকে মূল্য দেয় না, তাদেরকে উপর বিভিন্ন রকম জুলুম চাপিয়ে দিচ্ছিল। হুম। সো যে মেন্টালিটি তারা বিরোধিতা করছিল, ওই সেম মেন্টালিটি রাষ্ট্র এখন যারা পরিচালনা করছে তারা ক্যারি করে। এই যে সিক্রেসি মানুষকে মোর আপনার ট্রিগার্ড করে ফেলে এবং মানুষ বিভিন্ন রকমের আপনার থিওরি নিয়ে আসে যেটা হয়তো সত্য না ওটাও নিয়ে আসে। দ্যাটস ওয়ান থিং। আপনি এই যদি এটা সিক্রেসি না থাকে, যদি কোনো এর মধ্যে কোনো ভয় না থাকতো, সততা থাকতো, তাহলে ট্রান্সপারেন্টলি সবকিছু প্রকাশ করা হতো মানুষের সামনে। তাহলে যদি দেখা যেত যে না এটা আমাদের কোনো ক্ষতি নেই, এটা বরঞ্চ বাংলাদেশের লাভ, তাহলে মানুষ কেনই বিরোধিতা করবে যদি আপনি ট্রান্সপারেন্ট এবং সেটাই তো আপনারা সংস্কার করতে চাচ্ছেন টু বি অনেস্ট। সেটাই আপনি সংস্কার করতে চাচ্ছেন। দ্যাটস ওয়ান পার্ট। আপনি
সেকেন্ড বিষয় হচ্ছে আপনি ধরেন মানুষ কেন যেকোনো সরকার, সেটা শুধু আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট না, যদি আওয়ামী লীগ হতো বা বিএনপি হতো, মানুষ এই ধরনের যেকোনো গভর্নমেন্ট যখন আপনার বাংলাদেশের কোনো বিষয় নিয়ে বিদেশি কোনো কোম্পানির সাথে বা বিদেশি কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করতে যায়, তখনই আপনি দেখবেন বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলোর মানুষ আপনার বিভিন্ন ধরনের কনসার্ন এবং ট্রিগার্ড হয়। নাও দ্য প্রবলেমস কেন তারা করে? কারণ আপনার হিস্টোরিক্যালি দেখা গেছে সরকারগুলো, যে কোনো সরকারের ক্ষমতায় থাকুক না কেন, সরকারগুলো জনগণের স্বার্থের বিপক্ষে সবসময় চুক্তি করে এসেছে বিদেশি কোম্পানিগুলোর সাথে। সবসময় জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিসের জন্য? হয়তো যে সময় যে সরকার থাকে তাদের কিছু কমিশনের জন্য, বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তির সাথে তাদের কমিশন বাণিজ্য, তাদের নেতারা আপনার কিছু কমিশন পায়। অথবা এই তাদের বিদেশে কোনো আপনার রিলেটিভস আছে। আমরা জানি যে টিউলিপ সিদ্দিকের আজকে বাংলাদেশের রায় হয়েছে, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। সো জি। টিউলিপ সিদ্দিকি বাংলাদেশ যায়ও নাই। তো আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েশনের কারণে তার করাপশন থেকে বাংলাদেশে আপনার এই রায় দিয়েছে। সো দিজ আর দ্য বাংলাদেশের রিয়ালিটি বা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর রিয়ালিটি। সো মানুষ আপনার কোন ধরনের সরকারকেই বিন্দুমাত্র ট্রাস্টের ভিতর নিতে পারে না, এবং তাদের প্রতিটা কর্মকাণ্ডকে আপনার সন্দেহের চোখে দেখে, এবং তারা কনসার্ন থাকে যে আমাদের দেশ, বিকজ দ্য প্রবলেম ইজ ওই মানুষগুলোকে ওই রাষ্ট্রেই থাকতে হয়। এবং যখনই বিপদ আসে এই পলিটিক্যাল পার্টিস গুলো বা অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিস এর লোকগুলো তারা বিদেশে পাড়ি দেয়, যেভাবে আওয়ামী লীগ পাড়ি দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যখন এই লোকগুলো যখন সমস্যা আসবে তারা বিদেশে পাড়ি দিয়ে দিবে। কিন্তু আমাদের মানুষকে এই রাষ্ট্রে থাকতে হয়, স্বাভাবিকভাবে তাদের এই রাষ্ট্র নিয়ে কনসার্ন থাকবে, কারণ তারা এখানে পার্মানেন্ট অধিবাসী। যে যারা সরকার চালায় তারা না, আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের প্রস্থানের সাথে পুরো দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী আপনার প্রস্থান করেছে। তো তারা, তাদের কোনো কনসার্ন নেই দেশে কি হলো, কে আসলো, কি হলো, কাদের স্বার্থ জলাঞ্জলি গেল। সো দিজ আর দ্য থিং, যে মানুষের আপনার জিরো ট্রাস্ট যে কোনো সরকার ব্যবস্থার প্রতি, এবং এই সরকারগুলো কোনোভাবেই মানুষকে সেই ট্রাস্টের ভিতর আনতে পারেনি। ইভেন এই ইন্টারিম গভর্নমেন্টও আপনার মানুষকে সেই ট্রাস্টের ভিতর আনতে পারেনি, যে কারণে মানুষ আপনার যে বলবে না এরা আমাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই চুক্তি করবে না। দ্য রিয়ালিটি ইজ মানুষ যে এই কনসার্ন শো করছে, মানুষ যে ট্রিগার হচ্ছে, যে জেনারেলি কুড বি, যে মানে এটা কোনো হার্মফুল বিষয় না। যদি চুক্তির শর্তগুলো প্রেজেন্ট করা হতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আচ্ছা এগুলো তো আমাদের জন্য বেনিফিশিয়াল, এটা কোনো হার্মফুল বিষয় না। বাট দ্য প্রবলেম ইজ সরকার এবং জনগণের মধ্যে যে ট্রাস্টের ইস্যু, এই ট্রাস্টটা আপনার এই বাধাগ্রস্ত হয়েছে একটা লম্বা সময় ধরে, সেই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগের থেকেই আপনার ওই জনগণ কোনোভাবেই সরকারকে ট্রাস্ট করতে পারে না। এইসব বিষয়ে যখন বাংলাদেশের যে কোনো, আপনি যে কোনো খাতে বলেন, পদ্মা সেতু বলেন, রূপপুর বলেন, এই বলেন, ওই বলেন, সব কোনটাতে দুর্নীতির আপনার অভিযোগ নেই। সো সেই একই কমিশন বাণিজ্য এবং অন্যান্য কারণে। সো জনগণ তাদেরকে বিন্দুমাত্র যখন এই ট্রাস্টে নিতে পারে না, জনগণ স্বাভাবিকভাবে তাদের কনসার্ন গুলো বাইরে ভেসে ওঠে। এবং আমরা দেখতে পাই যে সংস্কারের কথা বলা লোকগুলো এই বিষয়টাকে মোটেও পাত্তা দেয় না। এবং লাস্টলি আমি যেটা বলতে চাই যে প্রধান যেটা ধরেন তাদের বক্তব্য যে দুর্নীতির কারণে হ্যান্ডেল করা যাচ্ছে না বা আপনি চিন্তা করুন, যে কোনো সরকার, জনগণ কেন সরকার ব্যবস্থা আমাদের প্রয়োজন? বিকজ সরকার, বাংলাদেশ এই যে কোনো ধরনের রাষ্ট্র, তারা আপনার ব্যালেন্স ওয়েতে চালাবে, মানুষের সাথে জাস্টিস করবে, যে কোনো ধরনের দুর্নীতির প্রতি শক্ত হবে, দুর্নীতিকে সমাজ থেকে এই যে নির্মূল করবে। নির্মূল করবে। এখন দেখেন যে ফাইনালি সরকার বলছে যে তাদের মেইন পয়েন্ট হচ্ছে দুর্নীতির কারণে তারা একটা প্রতিষ্ঠান কোনোভাবেই ওইটাকে চালাতে পারছে না, ওইটা বিদেশিদের কাছে। নাও ইফ ইউ, যে যদি এটা সত্য যে দুর্নীতির কারণে আসলেই চালানো যাচ্ছে না, দুর্নীতি প্রতিটা রন্ধে রন্ধে, বাট দ্য প্রবলেম ইজ থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি সরকার চালানোর ওয়ান অফ দ্য ওই রিজন হচ্ছে দেশ থেকে দুর্নীতি বিতাড়িত করা, ইজন্ট ইট? আপনি বলছেন আমি পারছি না। সো বাংলাদেশে কোন একটা সেক্টরে দুর্নীতি নেই? সরকার ব্যবস্থার মধ্যে দুর্নীতি নেই? আপনার জি। এমন কোন সেক্টর কি, পুলিশ ব্যবস্থা বলেন, যে মেডিকেল সিস্টেম বলেন, আপনার শিক্ষা ব্যবস্থা বলেন, এমন কোন সেক্টর বলেন যেখানে দুর্নীতি নেই? এবং সবচাইতে বেশি দুর্নীতি কোন খাতে? সেটা সরকার ব্যবস্থার মধ্যে। তারাই সবচাইতে করাপশন এবং সবচাইতে বেশি কমিশন বাণিজ্য এগুলোর মধ্যে লিপ্ত। তো আপনি বলছেন যে না, দুর্নীতির কারণে আমি চালাতে পারছি, তাহলে আসলে আপনি মানুষকে কি বলছেন? মানুষকে বলছেন যে উই আর অল করাপ্টেড, সো উই শুডন্ট বি রুলড বাই আস। আমরা নিজেদেরকে রুল করা আসলে উচিত না। এটাই তো মেসেজ, এটাই তো আমরা পাচ্ছি। তখন যখন মানুষ আপনাকে ট্রাস্ট করে না, তখন আবার আপনি মানুষের ওই মতামতকে আপনি পাত্তা দিতে চান না। মানুষের মতামতকে যা ইগনোরেন্ট এই মতামত বলে আপনি দাবিয়ে রাখতে চান। সো দ্যাটস শোস ওই মাইন্ডসেট, ওই মেন্টালিটি, যারাই সরকারে যায় তাদের ওই মাইন্ডসেট মেন্টালিটি, ওই শেখ হাসিনাকে যে কারণে ফেসিস্ট বলা হয়েছিল,
সে মাইন্ডসেট মেন্টালিটি তারা ক্যারি অন করে বিকজ অফ দ্য সিস্টেম তাদেরকে ফ্যাসিলিটেট করে, ওকে দিস ইজ হাউ ইট ওয়ার্কস, যে জনগণের মতামতের কোনো ভ্যালু নাই, আমরা এভাবেই চালাবো, আমরা এভাবেই অপ্রেসিভ ওয়েতে চালাবো, এবং জনগণ আমাদেরকে ট্রাস্ট করলো কিন্তু উই ডোন্ট কেয়ার। এবং যে কথা বলে, যে মূল কি পয়েন্ট গুলো বলে আমরা দুর্নীতি নির্মূল করব, আমরা একটা জাস্টিস এস্টাবলিশ করব, এগুলোই আমরা পারবো না। এগুলো যেখান থেকে নির্মূল করার কথা ওইখানে আমরা ফেল করে যাব এবং বিদেশিদেরকে দিয়ে দেবো। ইন্টারেস্টিং, আপনি ওই সরকার আর জনগণের মধ্যে যে ডাইনামিক ওইটার কথা বললেন। দেয়ার ইজ অ্যানাদার পার্সপেক্টিভ এখানে, যেটা হইতেছে যে রাজনৈতিক দলগুলির তারা এর বিপক্ষে এই কারণে তারা বলতেছে যে লোক, আপনারা একজন ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা এখানে টেম্পোরারিলি আসছেন এবং আমরা জানি যে আগামী বছর হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সরি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে প্রথম দিকে ইলেকশন হবে। তো তাদের মূল ভাষ্য হইতেছে যে আপনারা স্বল্প সময়ের জন্য আসছেন, আপনারা কেন এরকম 30 ইয়ার্স এর কন্ট্রাক্ট কেন সাইন করবেন? আপনারা ওয়েট ফর আর কি ইনকামবেন্ট যে গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে, তারা এইসব ব্যাপারে করবে। তো এই ব্যাপারে আপনি কি বলেন? আরেকটা ব্যাপার হইতেছে যে ধরেন একটা দেশে আপনার যদি একটা পার্টিকুলার স্কিল না থাকে, একটা পোর্ট ম্যানেজমেন্ট করার জন্য এই ধরনের যদি কোনো স্কিল না থাকে, বিদেশি একটা কোম্পানিকে চুক্তিভুক্ত করার মধ্যে কোনো সমস্যাই থাকে বা কি? এই ২ টা ব্যাপার যদি আপনি একটু অ্যাড্রেস যে করতেন। আমি ওই আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা আপনি শুরুতেই বলেছি, there is no, আপনি জেনারেলি যদি দেখেন এই ধরনের কোনো সমস্যার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, যে এগুলো জনগণের সামনে প্রেজেন্ট করা, যেহেতু রাষ্ট্রটা জনগণের, যে জনগণের সামনে প্রেজেন্ট করা, এবং যে জনগণকে বলা যে এই স্কিলের কারণে যে আপনি কোর কি কনসেপ্টের কারণে কোনো একটা বন্দর বা কোনো একটা প্রতিষ্ঠান আপনি বিদেশিদের হাতে দিয়ে দিতে পারেন না। আপনি বলতে পারেন না যে এটা খুবই নির্লজ্জের মতো একটা বিষয়। আপনি বলতে পারেন না যে দুর্নীতির কারণে আমি দিয়ে দিচ্ছি। হুম, দিস ইজ কোয়াইট, যে আপনি যেই কারণে সরকার গঠন করেন আপনি বলছেন যে আমি সেটা করতে অপারগ, যে ফলে আমি যে ওই যে ট্রাস্ট ইস্যুটা বলছিলাম সেটা আসলে আপনার ইয়ে হয় না। জেনারেলি আপনি যদি ফেয়ার হয়, যদি স্কিল না থাকে, যদি আসলেই করা না যায়, আমরা জানি যে করা যাচ্ছে না, এবং দ্বিতীয় হয়তো তেমন কোনো সমস্যা নেই। বাট দ্য প্রবলেম ইজ ট্রান্সপারেন্সি কখনোই মেনটেন করা হয় নাই, এবং মানুষকে একটা ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে, এবং হুম, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। দিস ইজ হাউ টু লুক এট ইট, যে মানে এই ধরনের অপ্রেসিভ রাষ্ট্রগুলো আপনার রাষ্ট্রের জনগণকে কিভাবে দেখে, জনগণের প্রতি তাদের পারসেপশন কি, যে দিজ আর ইগনোরেন্ট পিপল, তাদের কোনো মতামতের গুরুত্ব নেই। কিন্তু যখনই ভোটের সময় আসে তখন কিন্তু যে আপনার সমাবেশে বড় বড় কথা, যে আপনার একটি ভোট ভাই আমানত, আপনি এটাকে নষ্ট করেন না ভাই, এই সেই, যে মানে জনগণকে আপনি এই কাঁঠাল গাছের উপরে তুলে দিলেন আর কি, যে এমন অবস্থা। কিন্তু যখনই এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কোনো আপনার কন্ট্রাক্ট বা হু কেয়ার্স অ্যাবাউট জনগণের মতামত, নোবডি কেয়ার্স, যে প্রত্যেকটা বিষয়ে হু কেয়ার্স অ্যাবাউট জনগণের মতামত। আপনি দেখতেছেন বিরোধিতা হচ্ছে, ওকে আপনি যে কোনো ভাবে জনগণের মতামতকে ফ্যাসিলিটেট করেন, আপনি যারা বিরোধিতা করছে তাদেরকে ডাকেন, তাদের সাথে বসেন, তাদের কথা শুনতে চান, তাদের কনসার্ন শুনতে চান, আপনি চুক্তির সত্যগুলো প্রকাশ করেন। দ্যাটস ফেয়ার এনাফ। যে এভাবে আপনি যে কোনো সমস্যাকে আপনি যে একটা ব্যালেন্স ওয়েতে সলিউশনের দিকে নিয়ে যাওয়ার কাজ করেন, ইজেন্ট ইট? বিকজ আপনি যখন জনসম্পৃক্তহীন হয়ে পড়েন, আপনি জনগণের সাথে যখন কোনো রিলেশন থাকে না, মানুষকে আপনার যে ওই আপনার ট্রাস্টের মধ্যে নেওয়া, এটা আপনার কনসার্ন না, যে আপনি ওইটা আপনার আসলে কোনো চিন্তার বিষয়ও না, যেহেতু আপনি মানুষকে ওই জনগণকে আপনার সমান মানুষ হিসেবে আপনি চিন্তা করেন না। এন্ড দিস ইজ হোয়াট এভিডেন্ট আপনার প্রত্যেকটা সরকার ব্যবস্থায়, প্রত্যেকটা সরকারের আমলেই, যে জনগণকে তারা তাদের চাইতে নিচু স্তরের মানুষ বা পশুর মতো কোনো কিছু মনে করে। তাই আপনি দেখবেন সব ধরনের ওই সিস্টেমগুলো এই কাজটাকে ফেসিলিটেট করে। আপনার আরেকটা যেটা বিষয় আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে জি, ভাষ্য আর কি। পলিটিক্যাল পার্টিস, লুক দিস ইজ সিলি, যে তারা যে কারণে বিরোধিতা করছে, তাদের বিরোধিতার আপনি যদি ইন্টারনাল বিষয়টা দেখেন, তাদের বিরোধিতার যে মানে কারণ হচ্ছে যে আপনারা কেন করছেন, আপনাদেরকে তো জনগণ ম্যান্ডেট দেয়নি, আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিলে আমরা নির্বাচিত হয়ে এসে আমরা করতাম, সো দ্যাট আমরা কমিশন বাণিজ্য করতে পারতাম। ওই কথার মধ্যে যেটা সাইলেন্ট ওটা হচ্ছে সো দ্যাট আমাদের নেতারা ওইখান থেকে কমিশন নিতে পারতো, ওই ড্যানিশ ফার্ম থেকে কমিশন নিতে পারতো। আপনারা কেন করে ফেললেন, আমাদের তো বিশাল একটা কমিশন আসার রাস্তা বন্ধ করে দিলেন। দিস ইজ দেয়ার কনসার্ন। দেয়ার কনসার্ন ইজ নট যে মানুষের স্বার্থ রক্ষার জন্য বা তাদের বা ওয়েলফেয়ার বা তাদের রাষ্ট্রের এই আপনার উন্নতির জন্য বা আপনার দুর্নীতি। উই নো বিএনপির আমলে আমরা ওই সিরিয়ালি লাইন ধরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আসছিলাম, ইজন্ট ইট দ্য কেস? বিএনপি আপনার ওই র্যাবের শুরু করেছিল নিজের দলের দুর্নীতিবাজ ক্রিমিনালদেরকে দমন করতে না পেরে। দিস ইজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ। এন্ড তারা যখন এসে আমাদেরকে বলে
as if আমরা জানি না যে মানে বিএনপি কি করেছিল, যে তাদের মতো পলিটিক্যাল পার্টিস গুলো আপনারা কেন করে ফেলছেন, বিকজ দে সি যে মানুষের একটা কনসার্ন আছে, সেটার মধ্যে তারা ক্যাশ করতে চাচ্ছে, এবং তাদের প্রাইম কনসার্ন হচ্ছে যে আমাদের কমিশন বাণিজ্য তো মারা গেল। দ্যাটস হোয়াট দেয়ার কনসার্ন ইজ, দে আর নট কনসার্ন অ্যাবাউট হিম। ওই মানুষ অথবা রাষ্ট্র সম্বন্ধে তারা মোটেও কনসার্ন না। ওকে ইসলাম ভাই, থ্যাংক ইউ কোর্টের ব্যাপারটা এক্সপ্লেইন করার জন্য। নেক্সট যে ব্যাপারটা আপনার সাথে আলাপ করতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি গত 17ই নভেম্বর শেখ হাসিনা তার বিরুদ্ধে যত অ্যালিগেশন গুলি ছিল গত স্পেশালি ওই ছাত্র জনতার যেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহ, কত মানুষ মারা গিয়েছিল, রাফলি অ্যারাউন্ড 2000 পিপল মারা গেছিল, এবং তার বিরুদ্ধে যে অ্যালিগেশন ছিল এই জন্য তাকে ট্রায়াল দেওয়া হয় তার অনুপস্থিতিতে, এবং তার ভার্ডিক্ট আসে গত 17ই নভেম্বর, যেটা আমি বললাম যে ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সো একদিকে বাংলাদেশের মানুষ যারা সাফার, রিয়েল সাফার, যারা স্বজন হারাইছে, যারা বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছে, তারা রিজয়েসফুল, তারা হ্যাপি, রাইটলি সো, কারণ তারা দেশের মানুষ অনেক সাফার করছে। অন দ্য আদার হ্যান্ড স্মল পকেট অফ পিপল তারা বলতেছে এটা কোনো ধরনের ইয়া হয় নাই, জাস্টিস হয় নাই। দ্যাটস নট দ্য পয়েন্ট অফ ডিসকাশন। ডিসকাশন হইতেছে ওকে, উই নো যে শেখ হাসিনা ওয়াজ আ জালিম, উনি একজন অপ্রেসার ছিলেন এবং দেশের মানুষকে অপ্রেস করছেন, এবং এখন এই তত্ত্বাবধায়ক সরকার এই জাস্টিস, এই বিচারের মাধ্যমে ওনাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও এটা আপনার ইমপ্লিমেন্ট করা যাইতেছে না, কারণ উনি এখন দেশে নাই, উনি ইন্ডিয়াতে অবস্থান করতেছেন, এবং ওনাকে অদূর ভবিষ্যতে বা লং টার্ম ফিউচারের মধ্যে ওনাকে দেশে আইনা যে এই ট্রায়াল, এই পানিশমেন্ট দেওয়া যাবে কিনা তারও কোনো সম্ভাবনা কেউ বলতে পারবে না যে এটা সম্ভব কি অসম্ভব। The question I'm trying to ask যেটা হইতেছে যে এই ধরনের একটা বিচারের মাধ্যমে আপনার কি এটা নিশ্চিত করা যাবে কিনা যে বাংলাদেশে ওনার মতো আরেকজন ফ্যাসিস্ট আসবে না, বা বাংলাদেশের যে ভবিষ্যৎ যে ইনকামবেন্ট গভর্নমেন্ট বা রুলার্স যারা, তারা এই ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশের জনগণের সাথে করবে কিনা। মানে যে হোল কনসেপ্ট যেটা আপনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলি ইয়া নিয়ে আসছিল যে তারা সুশাসন করবে, তারা সংস্কার করবে, এইটার দ্বারা কি সুশাসন করা সম্ভব হবে কিনা বা এই ধরনের অপারেশন বন্ধ করা সম্ভব হবে কিনা? জি, জাযাকাল্লাহ খায়ের। টু বি অনেস্ট, আপনি দেখেন যে যদি এই বিচারটাকে আপনি চিন্তা করেন, অবভিয়াসলি মানুষের খুশি হওয়ার অনেক কারণ আছে। আপনি জি, জি, চিন্তা যেটা করেন, মানুষ রিলেট করা যায়। ১৫-১৬ বছর ধরে মানুষ জুলুমের শিকার, এবং অনেক মানুষ দীর্ঘদিন ধরে গুমের শিকার। সেখান থেকে ইটস আনবিলিভেবল যে মোমেন্ট ফর দেম, ইজন্ট ইট? যে মানে হুম। যেই লোক তাদেরকে এগুলো করেছিল, সে এন্ড অফ দ্য ডে অনেক মানুষ, ইভেন আমার এই মনে আছে যে একটা মায়ের পেটের গর্ভের বাচ্চা পর্যন্ত এই ছাত্রলীগ শুট করে মেরে ফেলেছিল, ইজন্ট ইট? দিস ইজ সুবহানাল্লাহ। আনবিলিভেবল এই সিনারিও। সো ওই লোকগুলো কেমন ফিল করছে? অবভিয়াসলি দে ফিল গুড। বা ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, যে মানে আপনি যে কথা বলছেন যে এর মাধ্যমে কি আসলে আমাদের, ধরেন আমরা গালভরা বুলি বলি যে মানে এর মাধ্যমে এই জালিমদেরকে একটা বার্তা দেয়া গেল, ফিউচারে তারা ওই মানে সতর্ক থাকবে। ইজ ইট দ্য রিয়ালিটি? আমরা দেখেছি জালিমদেরকে বার্তা, বাং ই ই যদি আমরা স্বাধীনতার পরের কথা বলি, again and again আপনার বাংলাদেশে এমন কোন সরকার আসেনি যাদেরকে নামানোর জন্য জনগণকে আন্দোলন, রক্তপাত করতে হয়নি। এমন কোন সরকার আসেনি। ইয়া? এমন কোন আ সরকার প্রধান আসেনি যাকে নামানোর জন্য আন্দোলন এবং রক্তপাত করতে হয়নি। আসলে রিয়ালিটি আপনি দেখেন 75 এ শেখ মুজিবের, তারপর 88 এ জিয়াউর রহমান, তারপর 89 গণঅভ্যুত্থানে এরশাদ, এরপরে খালেদা জিয়া, শেখ হাসিনা। অ্যাকচুয়ালি দ্যাটস দ্য রিয়ালিটি। এভরি সিঙ্গল ওয়ান জনগণকে রাস্তায় নেমে এসে তাদের অপ্রেশনের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে রক্ত ঢেলে তারপর তাদেরকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা লেগেছে। এটাই হচ্ছে রিয়ালিটি। এখন আপনি যদি বলেন যে না তাদেরকে এই একটা বার্তা দেয়া গেল। সো আগের ফ্যাসিস্টদেরকে যদি ধরেন আপনি আপনার ওই কাছে যদি শেখ মুজিব ফ্যাসিস্ট হয়, তো তাকে আপনার হত্যা করা হলো। তো তাহলে শেখ হাসিনা কিভাবে পয়দা হলো? যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট কিভাবে চলে আসলো? আপনি যদি সেটা বলেন। তো ওই শেখ হাসিনাকে এই বিচারের সম্মুখীন করার মাধ্যমে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আপনি যে ভাবছেন যে মানে ফিউচার, আপ এখানে যে মানে এই শ্যালো থিংকিং এর যেটা আ এই উদাহরণ, সেটা হচ্ছে আপনি
শুধুমাত্র একটা এই মুখরোচক একটা এই বিচার প্রদানের মাধ্যমে বা আপনার যে দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে এই ধরনের একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভাবছেন যে আপনার রাষ্ট্রকে ফিউচার এই জালিমদের থেকে সুরক্ষিত করা গেল। দ্যাটস হোয়াট দ্য প্রবলেম ইজ। আমাদেরকে এভাবেই বুঝ দেওয়া হয়, আমাদেরকে এভাবেই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা এভাবেই বুঝ দেয়। নাও দ্য প্রবলেম ইজ, আপনি দেখেন যে আপনি নিরপেক্ষভাবে ভেবে দেখেন যে এই বিচার প্রক্রিয়ার বা এই বিচারকদের এই রায়ের বাইরে অন্য কোনো রায় দেয়ার মতো স্বাধীনতা কি তাদের রয়েছে কিনা? বা অন্য কোনো রায় দেয়ার মতো পাবলিক সেন্টিমেন্ট ওই বাংলাদেশে এক্সিস্ট করে কিনা? যদি অন্য কোনো রায়ের কথা চিন্তাও করত, আমরা এর আগেও দেখেছি যে আপনার ওই শাহবাগ আন্দোলনের মাধ্যমে যে রায় এই মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত সেটাকে ওই একটা ওই বিচারকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে হয়েছে আন্দোলন করার মাধ্যমে। সো যদি শেখ হাসিনাকে এখানে যদি মৃত্যুদণ্ড না দেয়া হতো তাহলে কি সেটা অ্যাকসেপ্টেবল হতো কিনা? ইটস এ জেনারেল যে মানে থিংকিং পয়েন্ট ফর দ্য পিপল, যে মানুষের আপনার বসে চিন্তা করার মতো আমরা কি এতটুক স্বাধীন হতে পেরেছি কিনা, যে মানে একটা যে ফেয়ার এন্ড ধরেন ওপেন যে আপনার রায় দেওয়ার ক্ষমতা যে আদালতগুলোর আছে কিনা। হ্যাঁ, হুম। হয়তো ওনার রায়টা জাস্টিসে, হয়তো ওনার জন্য যে মৃত্যুদণ্ড দেওয়ার রায়টা জাস্টিসে, বাট দ্য প্রবলেম ইজ আমরা কি ওই ধরনের আমরা প্রিভিয়াসলি দেখি নাই। এই শাহবাগ আন্দোলন বা এই ধরনের আমরা প্রিভিয়াসলি দেখি নাই, এবং বাংলাদেশে আমরা হিস্টোরিক্যালি দেখি নাই যে যে কোনো ধরনের এই ধরনের হাই লেভেল কেস গুলো আপনার পাবলিক সেন্টিমেন্ট এবং পলিটিক্যাল এই আপনার ব্যুরোক্রেসির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে এবং পলিটিক্যাল আপনার মেকানিজমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে, আমরা দীর্ঘ সময় ধরে দেখতে পেয়েছি। দ্যাটস হোয়াট ইট ইজ। ইমাজিন যদি শেখ হাসিনা এক্সিস্ট করতো তাহলে কি এই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করে এই রায় দেওয়া সম্ভব হতো কিনা? দ্যাটস ইম্পসিবল, ইজন্ট ইট? তাহলে আমরা বুঝতে পারছি যে আদালত আপনার যে পলিটিক্যাল এই যে কানেকশনের মাধ্যমে আপনার আদালতের রায়গুলো নিয়ন্ত্রিত হয়। দ্যাটস হোয়াট। এটা জনগণকে চিন্তা করতে হবে কেন এটা আমাদের সাথে হয় যে আদালতের রায় কেন ইনফ্লুয়েন্সড হয় পলিটিক্যাল এই যারা আপনার ক্ষমতায় থাকে জি তাদের ওই দ্বারা। ক্ষমতাশীল ব্যক্তিদের দ্বারা। নাও সেকেন্ডলি আপনি দেখেন আমরা যে এই যে এই ধরেন খুশি হব যে শেখ হাসিনার মতো জালিমকে আমরা শাস্তি এই মৃত্যুদণ্ড দিতে পেরেছি, এটা করতে পেরেছি, ওইটা করতে পেরেছি। দ্য প্রবলেম ইজ বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলোতে শেখ হাসিনার মতো লোকেরা বারবার ফিরে ফিরে আসে। আপনি বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে এটা। আজকে আপনি শেখ হাসিনা চলে গিয়েছে বলে আপনি বলছেন যে শেখ মুজিব জালিম, শেখ হাসিনা জালিম, আওয়ামী লীগ জালিম, দিস এন্ড দ্যাট। শেখ আওয়ামী লীগ যখন এক্সিস্ট করতো তখন আপনি বলতে পারেননি এই কথা। আজকে আজকে যেহেতু বিএনপির ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আপনি বলছেন যে এই বিএনপি গণতন্ত্রের রক্ষাকর্তা, তারাই গণতন্ত্র ফিরিয়ে এনেছে, তারাই এই এই সেই এগুলো বলছে। এতদিন কিন্তু বিএনপি ছিল ওই জালিম। আমরা শুনতাম যে বিএনপি থাকতে হাওয়া ভবন থেকে কিভাবে এখন কোর যদি আপনি প্রবলেমে ঢুকেন আপনি দেখতে পাবেন যে এই যে রায় আপনার সিস্টেমেটিক কোনো পরিবর্তন আনছে না। দ্য প্রবলেম ইজ শেখ হাসিনা একা হারসেলফ এই জুলুম আপনার প্রায় ২০ বছর ধরে চালিয়ে আসেনি। ইটস নট অনলি হারসেলফ, ইটস এ হোল সিস্টেম। তার সাথে যত ধরনের প্রশাসন জড়িত, তার সাথে যত যত ধরনের আপনার ইন্টেলিজেন্স জড়িত, তার সাথে যত ধরনের আপনার পুলিশ থেকে নিয়ে আর্মি থেকে নিয়ে আপনার কোর্ট থেকে নিয়ে অন্যান্য সেক্টর থেকে নিয়ে এভরি সিঙ্গেল ইনস্টিটিউশন তার সাথে জড়িত। এই যে হোল একটা সিস্টেমের মাইন্ডসেট, আমাকে যদি একজন জালিম জুলুম করার জন্য অর্ডার করে যে সেটা অ্যাপ্লাই করার, নট অনলি সেটা অ্যাপ্লাই করার, সেটা তারা হ্যাপিলি অ্যাপ্লাই করেছে। আমরা সেটা অনেক অনেক ভিক্টিমের টেস্টিমনি দ্বারা আমরা বুঝতে পারছি যে তারা হ্যাপিলি এবং তারা রিজয়সফুলি ওটা অ্যাপ্লাই করেছে, ইমপ্লিমেন্ট করেছে ভিক্টিমদের উপর। ইজন্ট ইট দ্য কেস? সো ইটস নট অনলি সিঙ্গেল। এখন আপনি আপনার সব রাগ ক্ষোভ শেখ হাসিনার উপর নিয়ে গিয়ে তাকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে আপনি মনে করছেন যে না আমরা একটা বিশাল মাইল ফলক অর্জন করেছি। বস্তুত ওই প্রত্যেকটা ইনস্টিটিউশন স্টিল এক্সিস্ট করে, ওই মানুষগুলো স্টিল এক্সিস্ট করে, ওই মানুষগুলো নেক্সট গভর্নমেন্ট যারা ফর্ম করবে এবং ইন্টারিম গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের আন্ডারে কাজ করছে, এবং নেক্সট গভর্নমেন্ট যারা ফর্ম করবে তাদের আন্ডারে কাজ করবে, এবং আমাকে আপনাকে সেম ওয়েতে যে টর্চার করে যাবে, আমাকে আপনাকে সেম ওয়েতে ট্রমাটাইজ করে যাবে। মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। বিকজ আপনি রাষ্ট্রের কোরে গিয়ে যে এই ধরনের মেন্টালিটি কেন গ্রো হয়, এই ধরনের অপ্রেসর কেন বারবার ফিরে ফিরে আসে, তারা কিভাবে রাষ্ট্রের টুলস গুলোকে ম্যানিপুলেট করতে সমর্থ হয়, তারা কিভাবে রাষ্ট্রের ইনস্টিটিউশনের যত লোক কাজ করে সবগুলোকে তাদের পক্ষে নিয়ে আসতে সমর্থ হয়, এবং তাদের দ্বারা এই ধরনের
অকল্পনীয় জুলুম করাতে সমর্থ হয়, আপনি কোনো কিছুই এই রায়ের মাধ্যমে অ্যাড্রেস করেননি। শুধুমাত্র টপ লিডারকে, সুপ্রিম লিডারকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আপনি এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান করেননি, কোনো কিছুই অ্যাড্রেস করেননি। দিস ইজ দিস শোজ আমাদেরকে এই সিস্টেম, এই বিচার ব্যবস্থা এবং এই রাষ্ট্রের যে মেকানিজম সেটার ভঙ্গুরতা আমাদেরকে দেখায় যে আপনি সারফেস লেভেলে, আপনি খুবই শ্যালো লেভেলে শুধুমাত্র সুপ্রিম লিডারকে পানিশ করার মাধ্যমে, একটা ওই মুখরোচক রায় দেওয়ার মাধ্যমে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের ভিতরে যেই অসুখ, যেই সমস্যা, সেটা আপনি নির্মূল করে ফেলছেন, হুইচ ইজ ডে ড্রিমিং করছেন। আগেন এন্ড আগেন এই লোকগুলো ফিরে আসবে। নেক্সট গভর্নমেন্ট যারা ফর্ম করবে তারা সেম সেম আচরণ করবে জনগণের সাথে। তারা আরেকটা ওই আপনার আয়নাঘর না বানিয়ে হয়তো ওই মিরর রুম বানাবে। তারা আরেকটা অন্য কোনো ধরনের টর্চার সেল বানাবে। দিস ইজ হোয়াট গোয়িং টু হ্যাপেন, বিকজ আপনি রাষ্ট্রের ভিতরে যে অসুখ সেটাকে অ্যাড্রেস করেননি, সেটাকে নির্মূল করার চেষ্টা করেননি, সেটা সম্বন্ধে আপনার কোনো মেডিসিন নেই, সেটা সম্বন্ধে আপনার কোনো অনুসন্ধান নেই, সেটা সম্বন্ধে কোর্টের কোনো কনসার্ন নেই। শুধুমাত্র একটা ব্যক্তিকে সিঙ্গেল আউট করে আপনি রায় দিলেন এবং রাষ্ট্রের ওই অসুস্থতা স্টিল বিদ্যমান এবং সেটার কনসিকুয়েন্সেস ফেস করবে জনগণ, এবং জনগণকে দিনের পর দিন এই ধরনের আই ওয়াশ করে আসা হয়েছে শুধুমাত্র এই টপ লিডারকে এই আপনার ক্রিমিনালাইজ করার মাধ্যমে। অফকোর্স শি ইজ ক্রিমিনাল, দ্য প্রবলেম ইজ ও ক্রিমিনাল হওয়ার সাথে রাষ্ট্রের অন্য আরো আরো অনেক প্রতিষ্ঠান এবং আরো অনেক মানুষ তারাও ক্রিমিনাল, সেম সেম ওয়েতে ক্রিমিনাল, কিন্তু আপনি তাদেরকে কোন রকম যে অনুসন্ধানের মাধ্যমে এই একটা সুষ্ঠু বিচারের মধ্যে নিয়ে আসতে পারেননি। এটা সম্ভব না মনে হয় যে এই সিস্টেমের মধ্যে আপনার যে এই বিচার ব্যবস্থা, আপনার ওনার সাথে ওনার পুরো স্ট্রাকচার যেটা, এটা আপনি যেটা বললেন যে they did not bring the whole thing into under justice. না, obviously you have to understand that it's a whole state mechanism আপনার এই যারা এই কাজটা করছে। আপনি যদি তাদের সবাইকে ওই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে যান, আপনার হোল স্টেটটা আপনার ওই Collapse করবে, হ্যাঁ। মুখ থুবড়ে পড়বে এবং কলাপস করবে। দিজ আর নট দ্যাট যে মানে ওই লিটল গাইস যে আমাদের মতো ওই মানুষ যে যাদেরকে আপনি আয়না ঘরে গুম করে রাখতে পারবেন। দিজ আর দ্য পিপল হু আর রানিং দ্য শো। সো তাদেরকে যদি আপনি বিচারিক দেন, আমি এটা ধরেন আমি কেন এই ডিসকাশনটা করছি, আমি করছি আপনার প্রশ্নের প্রেক্ষিতে জনগণকে অ্যাওয়্যার করার জন্য যে দ্য প্রবলেম ইজ মোর ডিপার। ইটস নট অনলি দ্য ওই সুপ্রিম লিডার বা আপনার রাষ্ট্রপ্রধান যে ছিল। রাষ্ট্রপ্রধানের বিষয় না। প্রবলেম ইজ মোর ডিপার। আমাদের স্টেট কারা চালায়, আমাদেরকে দিনের পর দিন এই অপারেশন কারা করে। আমরা জানি যে ডিবি মানুষকে তুলে নিয়ে যেত। ডিবির কেন এই অধিকার আছে যে মানুষকে এইভাবে তুলে নিয়ে যেত? আপনার ওই বহির্ভূতভাবে, মাসের পর মাস তার ইভেন ওই তাকে ওই নথিভুক্ত করা হয়নি যে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি গুম করে ফেলা হয়েছে। সো ওয়ের আর দিস যে এগুলোর সলিউশন কি? এই এই আপনি ভাবছেন যে না এই ডিবি হারুন তো নাই, এই নেই ওই নেই। ডিবি হারুনরা পয়দা হবে, বিকজ দিস ইজ হোয়াট ইট ইজ। আপনি যদি এই মেকানিজমকে টিকিয়ে রাখেন, তারা সবসময় ওই একজনকে ক্রিমিনালাইজ করবে, টপ লিডার বা সুপ্রিম লিডার বা যেই হোক তাকে ক্রিমিনালাইজ করবে, তাকে পানিশ করবে। যখন আবার মানুষ রক্ত দিয়ে তাকে নামাতে হবে তাকে পানিশ করবে। কিন্তু এই মেকানিজম আপনার সার্ভাইভ করবে এবং সাস্টেইন করবে যদি না আমরা ওই সিস্টেমকে আপলোড করার চেষ্টা করি, ওই সিস্টেমকে আপনার যে ওই ওই গভীর থেকে ওই চিকিৎসার জন্য আমরা উদ্গ্রীব হই। এবং এই যে প্রবলেম এই আপনার এই মানুষ ফেস করছে দীর্ঘদিন ধরে, ইউনো ইটস ভেবে দেখার বিষয়, ইজন্ট ইট? আপনি অ্যাগেন এন্ড অ্যাগেন যে সরকারগুলোকে আপনার রক্ত দিয়ে নামানো লাগছে, ওয়াই? যে দিস শুডন্ট বি দ্য কেস। আপনাকে কেন এইভাবে ট্রিট করা হচ্ছে, মানুষকে কেন এইভাবে ট্রিট করা হচ্ছে? তাহলে প্রবলেমটা কোথায়? ইটস নট অনলি সিঙ্গল। আপনি জাস্ট বলতে পারেন না দুনিয়ার সমস্ত খারাপ হচ্ছে শেখ হাসিনা, দুনিয়ার সমস্ত খারাপ হচ্ছে খালেদা জিয়া, বা দুনিয়ার সমস্ত খারাপ হচ্ছে শেখ মুজিব, তারা এসে যে মানে সবাইকে খারাপ করবেন না। যে আপনি কিভাবে আপনার আর্মির মধ্যে, পুলিশের মধ্যে, ডিবির মধ্যে কিভাবে কি আপনার আমাদের মতো মানুষই তো তারা কাজ করছে। কিভাবে মানুষ যে মানে এই জুলুমগুলোকে এক্সিকিউট করার জন্য দিনের পর দিন এই ধরনের এই জালিমের ওই হুকুম আপনার এই কন্টিনিউ করে যায়। সো দিস ইজ হোয়াট দ্য প্রবলেম ইজ। ওয়ার ইজ দ্য প্রবলেম? সো এগুলোর কোনো কিছুই আপনার টাচ করা হয়নি এই রায়ের মাধ্যমে, কোনো কিছুই টাচ করা হয়নি। শুধুমাত্র একজনকে ক্রিমিনালাইজ করে তাকে পানিশ করা হয়েছে। সো দ্যাটস নট আমার দৃষ্টিতে যে এটা আপনার রাষ্ট্রের সেই অসুখ সারাতে ব্যর্থ, এবং এই বিচার ব্যবস্থা বা এই রাষ্ট্রীয় ব্যবস্থা সেই অসুখ সারাতে আসলেই ব্যর্থ। সো আনটিল আনলেস আমরা একটা সুস্থ বিচার ব্যবস্থা এবং সুস্থ রাষ্ট্রীয় ব্যবস্থার দিকে যাই, এটা থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নেই।
ইসলাম ভাই, আপনি শেখ হাসিনার বিচারের যে ব্যাপারটা বললেন, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা অনেকে শুনছি। আল জাজিরা, সিএনএন, বিবিসি, তারা ওভারঅল মানে যেটা বোঝা যাইতেছে, নো ওয়ান সেইং যে উনি এই পানিশমেন্ট ডিজার্ভ করে নাই, বাট দ্য বিচার প্রক্রিয়া, বিচার প্রসেস, এটা নিয়ে অনেকের মাথায় অনেক প্রশ্ন আছে। তো আপনি যেটা বললেন, হয়তো সাম পিপল উড এগ্রি উইথ দ্যাট। আমাদের দর্শক যারা, তারা এই ব্যাপারে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, বিকজ আপনি বলতেছেন যে এখানে ওভারঅল স্ট্রাকচারকে ইয়া করা হয় নাই, অ্যাড্রেস করা হয়। অ্যাড্রেস করা হয় নাই। বাট অ্যাট দ্য সেম টাইম মানুষের মধ্যে এই সেন্টিমেন্টটা আছে যে ওনার বিচার হওয়া উচিত। দেশের মানুষের যে ধরনের সাফারিং হয়েছে, ওনার সেই বিচারটা হওয়া উচিত। সো আমি এটা আমাদের দর্শকদের উপর রেখে দিলাম যে ওনারা কমেন্ট করে জানাতে পারেন যে ওনারা হাউ ডু দে সি দিস। আর ইনশাল্লাহ, মুভিং অন ফ্রম দিস টপিক, আরেকটা ঘটনা আপনি জানেন যেটা বাংলাদেশে বহুল আলোচিত এই সময়ে, যেটা হচ্ছে যে একজন বাউল সমাজের একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কটাক্ষ করে বা ইসলাম ধর্মকে অবমাননা করে কিছু উক্তি করেছেন, এবং তার ফলশ্রুতিতে উনি অ্যারেস্ট হন। এবং বাংলাদেশের বাংলাদেশের মধ্যে এইটা, দিস ইজ নট দ্য ফার্স্ট অকেশন যে এরকম হয়েছে যে একটা ফ্রিঞ্জ মাইনরিটি বা এই ধরনের মানুষ, দেশের যে আপামর জনসাধারণ, তাদের যে ধর্মীয় যে সেন্টিমেন্ট, সেটাকে আঘাত করে, বা ধর্মীয় যে আপনার যে ইমোশনস, এটাকে আঘাত করে বিভিন্ন ধরনের কথা বলছে। তারা বাক স্বাধীনতার নামে, যারা বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন যে দ্য লেফটিস্ট, তারা এই ব্যাপারে অপোজিশন জানাইতেছে যে মানুষের বাক স্বাধীনতা থাকা উচিত, তাদের এই ধরনের ক্রিটিসাইজ করার বা এই ধরনের উক্তি করার স্বাধীনতা থাকা উচিত। অন দ্য আদার হ্যান্ড, আপনার যে ওভারওয়েলমিং মেজরিটি অফ বাংলাদেশের মানুষ, তাদের মধ্যে যে ইমোশনাল সেন্টিমেন্ট ইসলামের, তারা বলতেছে এই ধরনের ব্যাপার স্যাপার কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, এবং তার যথাযথ বিচার হওয়া উচিত। গোয়িং উইদাউট গোয়িং টু মাচ ইনটু দিস পার্টিকুলার ডিসকাশন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বাংলাদেশের মধ্যে, যেখানে আপনার ওভারঅল অ্যারাউন্ড ক্লোজ টু 90% পিপল অর ইভেন মোর, যে তারা মুসলমান জনসাধারণ, তাদের এই সমাজের মধ্যে এই ধরনের ব্যাপার কেন ঘটে যে একজন মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ধরনের কটাক্ষ করে, বা ইসলাম ধর্মের বিভিন্ন ব্যাপারকে এই ধরনের কটাক্ষ করে, তারা বাক স্বাধীনতার নামে এই ধরনের ইনসিডেন্ট ঘটে বাংলাদেশের মধ্যে? ওই আপনার প্রশ্নের ভিত্তিতে প্রথমত আমি যে বিষয়টা অ্যাড্রেস করতে চাই, আপনি দেখবেন এই কিছু মানুষ সমাজে আছে যে আ যারা obviously আ এই এই যে আপনি বলছেন যে বাক স্বাধীনতার নামে যখন ইসলাম এবং আল্লাহ এবং রাসূলকে আ কটাক্ষ করতে চায়, হুম, এগুলোকে তারা ফ্যাসিলিটেট করতে চায়। আপনি দেখবেন কিছু সমাজের কিছু মানুষ আছে, তারা কাইন্ড অফ যে মানে তারা বলতে চায় বা তারা বলে যে আমাদের ধরেন যেই পিছিয়ে পড়া, যে বাংলাদেশ হুম, হুম, অ্যাজ এ রাষ্ট্র হিসেবে যে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে আমরা ওই প্রোগ্রেশন এর দিকে না যাওয়া বা ইয়ে করা, এগুলো হয় আমাদের ধর্মের সাথে অ্যাফিলিয়েশন এর কারণে। বেসিক্যালি তারা বলতে চায় যে মানে আমরা ধর্মকে আঁকড়ে ধরার কারণে আমরা সামনে আগাতে পারছি না। দিস ইজ হোয়াট আই কল্ড ইয়াং টার্ক সিনড্রোম। যে আপনার টার্কিতে যখন ইয়াং টার্করা যে আপনার ওই খিলাফত থাকাকালীন যখন তারা বলছিল যে মানে আমরা ধর্মকে আঁকড়ে ধরার কারণে ইউরোপের মতো প্রোগ্রেস করতে পারছি না। এবং দ্যাট সিনড্রোম, টু বি অনেস্ট, আপনি ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, দ্যাট সিনড্রোম ইজ যে মানে এখনো ক্যারি অন করছে কিছু মানুষের মধ্যে। বাংলাদেশের লেফটিস্টদের মধ্যে। বাংলাদেশের লেফটিস্ট এবং সেকুলার যারাই বলেন না কেন, যারা এই ধরনের এই বিষয়গুলোকে প্রোটেক্ট করতে চায় আপনার, হুম, তারা ধরেন আমাদেরকে যারা বলি যে না আমরা আমরা যখন বলি যে ধর্ম, আল্লাহ এবং রসুল, দ্যাট শুড বি প্রোটেক্টেড, যে আপনার এগুলো কারো কটাক্ষের বিষয়বস্তু হতে পারে না। এখন তাদের বিষয় হচ্ছে তারা বলছে নো, ওই তোমরা এগুলোকে ফ্রিডম না দেওয়ার কারণে, তোমরা এগুলোকে আঁকড়ে ধরার কারণে, এগুলোকে প্রোটেক্ট করে তোমার কি আল্লাহকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে কিনা, রসুলকে প্রোটেক্ট, দিজ আর রাবিশ। ওই ইয়াং টার্ক সিনড্রোম থেকে এখনো আপনার ১০০ বছর ২০০ বছর পরেও তারা এখনো কন্টিনিউ করে যাচ্ছে, তারা বুঝতেই পারছে না বিষয়টা। নাও দ্য প্রবলেম ইজ, দেখেন বাংলাদেশের যে পিছিয়ে পড়া ইজ নট বিকজ অফ দ্য রিলিজিয়াসিটি। শেখ হাসিনা কি রিলিজিয়াস? আপনি বলবেন যে শেখ হাসিনা রিলিজিয়াস? শেখ হাসিনা এতগুলো মানুষ মেরে ফেলে, সে কি রিলিজিয়াস? আপনার এই খালেদা জিয়াকে আপনি বলবেন যে রিলিজিয়াস? এরশাদকে বলবেন রিলিজিয়াস? না শেখ মুজিব জিয়া, কাকে বলবেন রিলিজিয়াস? কার রিলিজিয়াসিটির কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে? বিকজ অফ দ্য রুলিং সিস্টেম এবং শাসকদের আপনার করাপশন এবং এই জুলুমের কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ে আছে, হুইচ এই মোস্টলি দে আর সেকুলার।
তারা রিলিজিয়নকে ওইভাবে ওন করে না, বা তারা ওইভাবে কোন রিলিজিয়াসিটির কারণে বাংলাদেশ, দ্যাটস নট দ্য রিয়েলিটি। যেই চোররা বাংলাদেশের ব্যাংক থেকে বা বাংলাদেশের তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাই করছে, তারা কি ধর্মের অজুহাত দিয়ে বাই করছে কি? Probably they have beard, but probably they have beard and টুপি, সালমান এফ রহমানের মতো। But it doesn't mean যে মানে তারা রিলিজিয়াসিটির কারণে সে চুরি করছে। It's because আপনার সিস্টেম, আপনার রাষ্ট্র এগুলোকে ফেসিলিটেট করছে, এবং দিস ইজ হোয়াট দেয়ার গোল ইজ। দ্যাটস হোয়াট। তো আপনি কিভাবে ওই ইয়াং টার্ক সিনড্রোম থেকে এখনো 150 বছর পরে এসে আপনি বলছেন যে না, এগুলো রিলিজিয়াসিটির কারণে এগুলোকে ফ্রিডম দিতে হবে? দ্যাটস হোয়াট রাবিশ, যে তাদের এই প্রপাগান্ডা আর কি। নাও লুক, যে বাউল বা আপনার এই মাজার ভাঙার যে একটা ওই দেখা গিয়েছে বাংলাদেশে। নাও দ্য প্রবলেম ইজ, আপনি দেখেন এই সমস্যাগুলো একটা এই প্রোগ্রেসিভ এবং ডেভেলপ এই রাষ্ট্রের মধ্যে এগুলো আসলে টু বি অনেস্ট এক্সিস্ট করতো না। আপনি যদি দেখেন আর কি, যে মানে যে কোনো একটা প্রোগ্রেসিভ, এবং যদি আপনি ওই মিড ডেভেলপ কান্ট্রিতেও আপনি উন্নীত হতে পারেন, এই প্রবলেম গুলো প্রোগ্রেস করেন। আপনি যদি বাউল গোষ্ঠী বা মাজারপন্থী লোকগুলোর ওই আপনি রিয়েলিটি দেখেন, দিজ আর ওই আপনার বাউল বলেন, তারা ভিক্ষা করে চলে, আপনার মানুষের ওই দ্বারে গিয়ে ভিক্ষা করে চলে, যে মানুষের এই ডোনেশনের টাকা চলে। আপনি যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, মানুষের যদি ইকোনমি এই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকতো, সো কে আপনার গান গেয়ে ভিক্ষা করে জীবন নির্ধারণ করতে চায়? কে আপনার অন্যের অনুগ্রহের কারণ হতে চায়? দিস প্রবলেমস ইন দ্য বিগিনিং ওন্ট এক্সিস্ট, যদিও একটা হয়তো ভেরি ফিউ নাম্বার অফ পিপল হয়তো কন্টিনিউ করে যেত। এট দিস স্কেল এটা একটা ধরেন প্রোগ্রেসিভ রাষ্ট্রে এক্সিস্টই করে না, বিকজ অফ আপনি ফাইন্যান্সিয়াল এই অপারেশনের কারণে মানুষের কোনো আপনার তার এই অর্থনৈতিক বিষয়ে তার কোনো স্বাধীনতাই নেই। সে এমন কোনো পেশা চুজ করতে পারে না যেটা একটা সম্মানজনক, যেটা তাকে একটা ওই হেলদি একটা লাইফস্টাইল দেবে, এটা বাংলাদেশে এক্সিস্ট করে না। সো মানুষ বিভিন্নভাবে তার পেশা এই আপনার খুঁজে নিচ্ছে, সেটা একটা ওই বাউলও হতে পারে, ওই গান করে ভিক্ষা করে, বা যখন যায় তখন তার একটা জীবন দর্শন হয়ে দাঁড়ায়, এবং সে এটাকে অ্যাডপ্ট করে এবং সেটার মধ্যে সে সাবস্ক্রাইব করে। But এখন দেখেন, সেটা হচ্ছে ওই অ্যাগেন ওই পলিটিক্যাল অপারেশনের কারণে, মানুষকে ইকোনমিক্যালি ডেভেলপ না করার কারণে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করার কারণে, বা তাকে যে ফ্রিলি তার নিজস্ব কর্মসংস্থান খুঁজে পেতে না দেওয়ার কারণে মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা বৃদ্ধি পায়। এবং মানুষের মধ্যে সেকেন্ডলি আপনি দেখেন যে ওই তাদের সাথে অনেকটা অ্যাফিলিয়েটেড, যেটা হচ্ছে আপনার বিভিন্ন মাদকদ্রব্য এবং এগুলোর এই এই ব্যবহার। ওই এই গ্রহণ করার প্রবণতা। তো আপনি যদি ল এন্ড অর্ডার ইমপ্লিমেন্ট করতে পারতেন, রাষ্ট্র হিসেবে আপনি যদি ল এন্ড অর্ডার যদি ইমপ্লিমেন্ট করতে পারতেন, নির্বিশেষে যে কোনো মানুষের উপর যদি জাস্টিস আপনি ওই অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে এইসব সমস্যার অনেকাংশেই সমাধান হয়ে যেত। কিন্তু রাষ্ট্র যেহেতু ফেল, তো এগুলো আপনার সেই সিমটমের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস মাথা ছাড়া দিয়ে দিয়ে ওঠে, যে কোনো সময় বাউল, কোনো সময় মাজার, কোনো সময় এটা এটা, যে বিকজ অফ দিস রাষ্ট্র আপনাকে ইকোনমিক্যালিও ফ্রিডম দিতে পারছে না, আপনার মাদকদ্রব্যের আপনার ব্যবহারের পক্ষে আইন প্রয়োগও আপনার ওই জাস্টিস অ্যাপ্লাই, বিকজ ওই পলিটিক্যাল শেল্টারে আপনার এই কাজগুলো করা হয়, তাই না? দিজ আর দ্য থিং। নাও আপনি যদি দেখেন দিজ আর দ্য রিজন, ধরেন এই ধরনের কনফ্লিক্ট গুলো এক্সিস্ট করে একটা সমাজে, আপনার যেটা প্রোগ্রেসিভ না, যেটা ডেভেলপ না, এই ধরনের সমাজে কনফ্লিক্ট গুলো এক্সিস্ট করে। নাও দ্য প্রবলেম ইজ, আমি ওই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বাংলাদেশের একজন ওই কথা সাহিত্যিক, উনি বলছিলেন ইউএই, আপনার মালয়েশিয়া, টার্কি, এই ধরনের দেশগুলোতে মানুষ উন্নত খাবার খায়, উন্নত লাইফস্টাইল লিড করে, তাই তাদের মধ্যে যে কে আল্লাহকে কটূক্তি করলো, কে রসুলকে করে, এগুলোর মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের মতো দেশগুলোতে যখন আমাদের এই যে খারাপ খাবার খেয়ে আমাদের মস্তিষ্ক উন্নত অনুর্বর, আমরা এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকি। টু বি অনেস্ট, আপনি এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবিতার লেভেল আর কি। আপনি যদি দেখেন যে রাষ্ট্রগুলো উনি নাম দিয়েছে, এগুলো ব্লাসফেমি আইনে খুবই স্ট্রিক্ট। আপনি যদি মালয়েশিয়া, ইউএই এবং টার্কিতে দেখেন, ইভেন 2019, 2022, 2023 আপনি ব্লাসফেমি আইনের রাষ্ট্রে কঠোরভাবে পদক্ষেপ নিয়েছে, আপনি তাদের এই বিচার প্রক্রিয়া করতে আপনি দেখতে পাবেন। দ্য প্রবলেম ইজ, যেটা হাইড করার চেষ্টা করছে, আমাদের দেশের রাষ্ট্র আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে কটাক্ষ করবে না, এটা এনশিওর করছে না, বরঞ্চ এটাকে তারা পশ্চিমা লিবারালিজমের এই ধাঁচে ফেলে এটাকে ফ্রিডম হিসেবে মানুষকে যে অ্যাপ্লাই করার যে কোনো ধরনের ফ্রিডম দিয়ে রেখেছে। দ্যাটস ওয়ার দ্য প্রবলেম কামস ফ্রম। আপনি যে রাষ্ট্রগুলোর নাম করছেন, তারা কিন্তু এটাকে ব্লাসফেমি হিসেবে দেখছে,
এবং স্ট্রিক্টলি তাদের রুল অ্যাপ্লাই করছে, বিচার প্রক্রিয়া যেটাই তাদের ওই বিচারিক হোক না কেন সেটা অ্যাপ্লাই করছে মানুষের উপর। তার মানে কি, রাষ্ট্রের নাগরিকরা দেখতে পাচ্ছে তাদের কাছে যেটা সবচাইতে বেশি প্রিয়, তাদের কাছে যেটা সবচাইতে বেশি আপনার এই সম্মানের কারণ, সেটাকে রাষ্ট্র সামহাও প্রোটেকশন দিচ্ছে। আপনার রাষ্ট্রে কি হচ্ছে, আপনি যাদেরকে বলছেন যে অনুন্নত মস্তিষ্ক, তারা দেখতে পাচ্ছে কি যে রাষ্ট্র তার কাছে যেই জিনিসটা সবচেয়ে প্রিয় সেটার কোনো কেয়ারই করে না, বরঞ্চ মানুষকে এনকারেজ করে, মানুষকে সেই ফ্রিডম দিয়ে রাখে যে তার সবচাইতে প্রিয় জিনিসটাকে অপমান করার, অপদস্থ করার, কটূক্তি করার। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের কথা? এটা কি কোনো সুস্থ স্বাভাবিক সমাজের কথা? নো, নো ওয়ান শুড লাইক দ্যাট। যে কেউ এটা পছন্দ করবে না, কোনো সুস্থ মানুষের কথা না যে ফ্রিডমের নামে আপনি আমার বাবা মাকে গালি দিবেন। দ্যাটস নট কোন সুস্থ সমাজের কথা হইতে পারে না যে ফ্রিডমের নামে আপনি আমার বাবা মাকে, আমি আপনার বাবা মাকে গালি দেবো। এটা কিভাবে হতে পারে? সো দিস ইজ নাও যে এত সব ধরেন just to argue আপনার এই পয়েন্টের সাথে, maybe not argue, maybe to somewhat echo some of the things আপনি বলছেন, যেটা হলো ধরেন I don't want to name this person because এইটা কোনো ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে না, but this lowly individual, মানে উনি দেখা গেছে যে or people like them, যারা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন তারা তার গুণগান গাইতো, তার বাবার গুণগান গাইতো, তার বংশের গুণগান গাইতো। এখন এই সময় তারা খালেদা জিয়া বা বিএনপির খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য তারা গান গেয়ে গেয়ে দোয়া করে, বিএনপির ক্যান্ডিডেটদের জন্য তারা গান গেয়ে গেয়ে ভোট চায়। মাই কোয়েশ্চেন ইজ লাইক, লুক, এখানে যদি ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় থাকতো, তারা ইসলামেরও গুণ গাইতো। এবং দের ইজ এ বিগ ভয়েড, যে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র কাঠামোর মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, এবং তারা সেই, যেটা আপনি বললেন যে তারা ইসলামকে সেই অবস্থায় দেখে না, এজন্য তারা মনে করে এখানে অন এন্ড অফ আমরা একটা কথা বলে দিলাম, এবং দের ইজ নো কনসিকুয়েন্সেস। এটাকে আপনার ওই বাক স্বাধীনতার নাম নিয়ে এটাকে খাওয়া দেওয়া যাবে। অ্যাবসলিউটলি। আপনি যদি দেখেন যে ধরেন, আমি শুধু বলছি না যে ইসলাম বা যে কোনো ধরেন আপনার যদি আক্রোশ থেকে থাকে কোনো কিছুর প্রতি, আপনি যদি দেখেন যে আপনার আসলে কোনো রক্ষাকর্তা নেই, রাষ্ট্র আপনাকে প্রোটেক্ট করে না, আপনি যেটা ভালোবাসেন সেটাকে প্রোটেক্ট করে না, রাষ্ট্র বরঞ্চ আপনি ওই যেটাকে ভালোবাসেন সেই ভালোবাসার কারণে আপনাকে পানিশ করতে চায়, রাষ্ট্র ফ্রিডমের নামে মানুষকে এমন ফ্রিডম দিয়ে রেখেছে যে আপনার শেখ মুজিবকে সমালোচনা করতে পারবেন না, কিন্তু আপনি আল্লাহ এবং রসুলকে সমালোচনা করতে পারবেন। সো ফ্রিডম এমন ফ্রিডম দিয়ে রেখেছে। সো এই যে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো সাধারণ মানুষ দেখতে পায়, তারা হয়তো এক্সপ্রেস করছে না, তারা হয়তো এটাকে আপনার সঠিকভাবে বলতে পারছে না, কিন্তু সে ফিল করতে পারে আরে তুচ্ছ একজন মানুষের সম্মান আপনার সুরক্ষিত যে রাষ্ট্রে, আমার আল্লাহ এবং রসুলের সম্মান সেখানে সুরক্ষিত না, হাউ কাম যে এটা কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্র হইতে পারে? তখন যখন সে দেখে যে এই ধরনের বিষয়গুলো মাথাচাড়া দিয়ে উঠছে, সে অনেক সময় আইন নিজের হাতে তুলে নেয়। বিকজ আমি আইন নিজের হাতে তুলে নেওয়াতে বিশ্বাস করি না, কিন্তু প্রবলেম হচ্ছে যে সবাই রাষ্ট্রে একই ধরনের মানুষ থাকবে না। কেউ কারো সেন্টিমেন্ট এবং ইমোশন হয়তো সে সেটাকে সামলে রাখতে পারবে না, সে এটাকে এক্সপ্রেস করে ফেলবে ভায়োলেন্ট ওয়েতে, বিকজ সে ওই তার ভালোবাসার জিনিসকে কোনোভাবে সুরক্ষিত দেখতে পাচ্ছে না, এবং সে ওইখানে জাস্টিসও দেখতে পাচ্ছে না, তখন সে এটাকে ভায়োলেন্টের রূপ নেয়। এখন দেখেন যে কথা, যে এগুলো কেন বারবার ফিরে ফিরে আসে বাংলাদেশের মতো রাষ্ট্রে, দ্য প্রবলেম ইজ আমরা শতভাগে বিভক্ত, বিকজ আমাদের কোনো প্রোগ্রেসিভ রাষ্ট্র নেই, আমাদের ইকোনমিক ফ্রিডম নেই, আমাদের কোনো রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে কোনো ভিশন নেই। আমরা আমরা আসলে আপনি যদি দেখেন জাতিগতভাবে কি অর্জন করতে চাই, কিছুই না, হয়তো সামহাও ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, এটাই আমরা হয়তো আমরা দর্জিগিরি করি বর্তমানে, আরেকটু হয়তো ভালো দর্জিগিরি করতে চাই, এটাই আরেকটু হয়তো পয়সা করে পাইতে চাই, যাতে আমাদের আপনার বাইং এবিলিটি আপনার একটু উন্নত হয়। দ্যাটস হোয়াট উই আর। আপনি চিন্তা করেন একটা জাতিগতভাবে এই বিষয় নিয়ে কোন জাতি কি আসলে বেশি দূর আগাতে পারে? ইটস জাস্ট আপনি আপনি ব্যক্তিগতভাবে তো এইভাবে কোনো একটা বড় জায়গায় পৌঁছাতে পারবেন না। সো একটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আপনার কোনো ভিশন নেই যে নিজে দুনিয়ার যে নেতৃত্বে পৌঁছানোর, নিজে দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার, নিজে দুনিয়াকে সমৃদ্ধিশীল করার এবং দুনিয়ার মধ্যে জাস্টিস প্রতিষ্ঠিত করার আপনার কোনো ভিশন নেই জাতিগতভাবে। এবং মানুষ আপনার বিকজ রাষ্ট্র এগুলোকে ফ্যাসিলিটেট করে না বলে মানুষ ওইভাবে চিন্তাও করে না। এখন ভিশনলেস জাতি সে কি করে? সে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়, সে একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়। আমি মনে করি আপনাকে ছোট করতে পারার মধ্যেই মনে হয় আমার সুখ, যেহেতু আমি নিজেও অসুখী। আপনাকে ছোট করতে পারা, আপনার বাবা মাকে গালি দেওয়ার মধ্যে মনে হয় আমার বরত্ব। সো আপনাকে যদি, যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনি প্রোটেক্টেড না,
আপনাকে প্রোটেকশন দেওয়ার কেউ নেই। সো আপনাকে ছোট করার মধ্যে, আপনার ফ্যামিলিকে ছোট করার মধ্যে, আমার যেহেতু আমি নিজেও অসুখী এবং নিজেও লো লেভেল লাইফ লিড করি, সো দিস ইজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ। যদি আমার ভিশন হতো বড়, তাহলে হয়তো আমি এই বিষয়গুলোকে যে ওইভাবে দেখতাম না, আমি হয়তো অন্যভাবে দেখতাম যে না, আমাদের পারপাস হচ্ছে বড়। আপনি দেখেন যে মুসলিমদের যখন আপনার ভিশনারি একটা লাইফ ছিল, ভিশনারি একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, যারা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখত এবং নেতৃত্ব দিত, তখন মুসলিমদের মধ্যে এই কনফ্লিক্ট গুলো থাকলেও আপনার এগুলো এইভাবে মাথাচাড়া দিত না, কারণ তাদের ওই সময় এবং ওই যে আপনার এই ফ্যাসিলিটেশন থাকতো না রাষ্ট্রের মধ্যে। নাও দ্য প্রবলেম ইজ আমাদের এই ভিশন নেই, এই রাষ্ট্র ব্যবস্থাও নেই। আমরা কি করি, আপনার ওই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে মারামারিতে লিপ্ত থাকি, এবং অনেক সময় অবভিয়াসলি বিগ পপুলেশন, সবাই আপনার তার ইমোশন এবং সেন্টিমেন্ট কন্ট্রোল করতে পারবে না, যখন কি সে স্পেসিফিকলি দেখে যে রাষ্ট্র তার ইমোশন এবং সেন্টিমেন্টের ব্যাপারে সম্পূর্ণভাবে পরোয়া করে না, কোনোভাবে সে পরোয়া করে না, এবং এটাকে এনশিওর করে না যে তার ইমোশন এবং তার শ্রদ্ধা সেটা সুরক্ষিত হোক। সেটা হিন্দু মুসলিম যে কারণ, আপনি হিন্দুর দেবতাকেই বা কেউ কেন গালি দিবে? সো এই যে কারোই আপনার ইমোশনের জায়গাটাকে, তার সেন্টিমেন্টে, তার রিলিজিয়াসিটির জায়গাটাকে সে প্রোটেক্টেড দেখতে পায় না, তখন সে আইন নিজের হাতে তুলে নেয়। নাও যদি আপনি একটা ভিশনারি জাতি গঠন করতে না পারেন, যদি একটা যে এমন কোন জাতি গঠন করতে না পারেন যারা দুনিয়ার বুকে নেতৃত্বশীল হতে চায়, দুনিয়াকে নেতৃত্বের পথে, দুনিয়ার বুকে দুনিয়াকে নেতৃত্ব দিতে চায়, দুনিয়ার সমস্যাগুলোকে সলিউশন করতে চায়, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, তাহলে আপনি এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে সবসময় এঙ্গেজ থাকবেন, এবং ছোটখাটো বিষয় নিয়ে আপনি এই মানুষের মধ্যে মারামারি আমরা দেখতে পাবো। এবং রাইটলি মানুষের সেন্টিমেন্ট আঘাত হলে মানুষ কি করবে? যখন সে ইনসিকিউর ফিল করে, তখন সে কি করবে? আপনি সবাইকে সেই আমি যে কথা বলছি যে না আপনি তুলে নিন না তাকে পুলিশের হাতে, এই কথাটা সবাই মানবে না যখন সে তার সে ইনসিকিউরিটিতে পড়বে। ওকে ইসলাম ভাই, যেটা আমি বলতেছিলাম যে দেখেন আমাদের অ্যাজ আ নেশন আমাদের যদি সেই ভিশন না থাকে, বা আমরা যদি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে না যাই, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বা জীবন ব্যবস্থায় না থাকে, এরকম আমরা যদি এরকম সার্ভাইভাল ইনস্টিটিউটের মধ্যে থাকতে থাকি, যেটা আপনি বললেন, তাহলে এই ধরনের অনেক মানুষ থাকবে, তারা আজকে আওয়ামী লীগের গুণগান গাইবে, কালকে বিএনপির গুণগান গাইবে, আরেকদিন ইসলামকে কটাক্ষ করবে, আরেকদিন হিন্দুইজমকে কটাক্ষ করবে। সো ডেফিনিটলি আমাদের উচিত যে আমাদের সেই অবস্থায় যাওয়া যেখানে আপনার ইসলামের সেই সুমর্যাদা রাষ্ট্রীয় অবস্থায় থাকে, এবং মানুষের যে দেশের জনগণের যে সাধারণ মানুষের যেই সেন্টিমেন্ট, এটাকে প্রোটেক্ট করা যায়, এবং অ্যাজ আ নেশন আমাদের সেই ভিশন থাকে যে উই শুড বি ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ডমিনেটিং দ্য ওয়ার্ল্ড, এস্টাবলিশিং জাস্টিস। তাইলে হয়তো আমাদের মধ্যে যে ইন্টার কনফ্লিক্ট বা ইন্টার ইমোশনাল কনফ্লিক্ট যেগুলি আছে, একে অন্যকে কটাক্ষ করা, এগুলি ওইভাবে দূর করা যাবে না। ইসলাম ভাই, জাযাকাল্লাহ খাইর আজকে আসার জন্য। ইট ওয়াজ ফান, আমি এনজয় করছি যে যেই ৩ টা টপিক ডিসকাস করলাম। আই থিংক ইট ওয়াজ গুড ডিসকাশন। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, এনি টাইম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লুক ফরওয়ার্ড টু হ্যাভিং ইউ এগেইন ইনশাআল্লাহ। সুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের আজকের এই এপিসোড উপভোগ করেছেন, এবং আমরা যে আলোচনা করেছি সেই ব্যাপারে আপনাদের হয়তো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকতে পারে, সেগুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আপনাদেরকে আমাদের আগামী পর্ব দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।